নমস্কার, আমি ডাক্তার অনন্যা বসু, কনসালটেন্ট রিপ্রোডাক্টিভ মেডিসিন হিসাবে যুক্ত আছি জিনোম ফার্টিলিটি সেন্টারের সঙ্গে। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু এন্ডোমেট্রিওসিস এবং ইনফার্টিলিটি অর্থাৎ বন্ধ্যাত্বের সমস্যা। বর্তমান যুগের পটভূমিকায় আমরা বলতে পারি যে ইনফার্টিলিটি একটি ক্রমবর্ধমান সমস্যা এবং এন্ডোমেট্রিওসিস শব্দটাও হয়তো আপনাদের কাছে খুব একটা অজানা নয়। যদি আমরা সাধারণ পপুলেশনের ক্ষেত্রে দেখি, অর্থাৎ যেসব মহিলাদের ক্ষেত্রে বন্ধ্যাত্বের সমস্যা নেই তাদের ক্ষেত্রে এন্ডোমেট্রিওসিসের সমস্যা দেখা যায় 5 থেকে 10% ক্ষেত্রে। অন দি আদার হ্যান্ড আমরা যদি দেখি বন্ধ্যাত্বের সমস্যা যাদের আছে, অর্থাৎ ইনফার্টাইল ওমেন বলে যাদের আমরা ক্লাসিফাই করছি, তাদের ক্ষেত্রে কিন্তু এন্ডোমেট্রিওসিসের সমস্যা প্রায় 50% অবধি ক্ষেত্রে দেখা যেতে পারে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে এন্ডোমেট্রিওসিস বন্ধ্যাত্বের মূল কারণগুলির মধ্যে একটি, প্রধান কারণগুলির মধ্যে একটি বলে আমরা ধরে নিতে পারি। তাই প্রথমে আমাদের বুঝতে হবে এন্ডোমেট্রিওসিস কি, কিভাবে হয়। জরায়ুর মধ্যে অর্থাৎ ইউট্রাসের ভিতরে যে লাইনিংটি আছে, অর্থাৎ যেখানে ভ্রূণটি নিষিক্ত হওয়ার পরে প্রথিত হয় বা ইমপ্ল্যান্টেড হয়, অর্থাৎ যাকে বলি আমরা ইমপ্ল্যান্টেশন, সেই লেয়ারটির নাম হচ্ছে এন্ডোমেট্রিয়াম। এই এন্ডোমেট্রিয়াল টিস্যু যখন জরায়ুর লাইনিংয়ের ভিতরে থাকে, তার যে উপরিভাগ বা সুপারফিশিয়াল অংশ সেটা প্রত্যেক মাসে শেডিং হয়ে ব্লিডিংয়ের মধ্য দিয়ে বেরিয়ে যায় এবং তাকে আমরা বলি মেনস্ট্রুয়েশন। এইভাবে রজস্রাব হয়ে থাকে। এখন এই এন্ডোমেট্রিয়াল টিস্যু জরায়ুর ভিতরে শুধুমাত্র না থেকে যদি শরীরের অন্যত্র অর্থাৎ কোনো একটপিক বা অ্যাবনর্মাল জায়গায় গ্রো করে, তখন তা এন্ডোমেট্রিওসিস নামক সমস্যা জন্ম দেয়। অর্থাৎ এটি হতে পারে ওভারি বা ডিম্বাশয়ের মধ্যে, পেলভিক পেরিটোনিয়াম অর্থাৎ ঝালর বা পর্দার মতন যে অংশগুলি আমাদের পেটের ভিতরে থাকা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে বা অর্গানকে জায়গায় ধরে রাখে, সেটিকে আমরা বলি পেলভিক পেরিটোনিয়াম। সেই পেলভিক পেরিটোনিয়ামের উপরেও অনেক সময় এই ধরনের একটপিক বা অ্যাবনর্মাল এন্ডোমেট্রিয়াল টিস্যুর জন্ম হতে পারে। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে মূত্রথলি বা ব্লাডারের মধ্যে, রেকটামের মধ্যে, এমনকি কিছু বিরল ক্ষেত্রে লাংসের মধ্যে পর্যন্ত এন্ডোমেট্রিয়াল টিস্যুর ডিপোজিট দেখা যেতে পারে। ফলে কি হয়, বিভিন্ন রকম হরমোনের প্রভাবে মাসে মাসে যখন আপনার ব্লিডিং হয় অর্থাৎ রজস্রাব হয়, ঠিক তেমনই যে যে জায়গায় এই অ্যাবনর্মাল এন্ডোমেট্রিয়াল টিস্যুগুলি গড়ে উঠেছে বা জন্মেছে, সেখানেও কিন্তু দেখা যায় একটা ব্লিডিং হচ্ছে মাসে মাসে হরমোনের প্রভাবে। এবং এই ব্লিডিং হওয়ার কারণে ব্লাড যেহেতু একটি কেমিক্যাল ইরিটেন্ট, ফলে ব্যথার সমস্যা এবং সিস্টের সমস্যা ইত্যাদি নানা ধরনের সমস্যা তৈরি করতে পারে। ধরুন ডিম্বাশয় জাতীয় কোনো সমস্যা হলো, তখন এন্ডোমেট্রিওমা বা চকলেট সিস্ট নামে একটি সিস্টের জন্ম দেয় এবং পেলভিক পেরিটোনিয়ামেও এই ধরনের এন্ডোমেট্রিয়াল টিস্যু ডিপোজিট জমার ফলে দেখা যায় একটি ক্রমবর্ধমান ব্যথার সমস্যা তৈরি হয়। এ তো গেল এন্ডোমেট্রিওসিস কেন হয়। এবার এন্ডোমেট্রিওসিস কিভাবে বন্ধ্যাত্বের সমস্যা সৃষ্টি করতে পারে যদি আমরা এই আলোচনায় যাই। প্রথমত, এই প্রত্যেক মাসে একটা ইনফ্ল্যামেশনের প্রসেস বা ব্লিডিংয়ের প্রসেস যত্রতত্র হওয়ার জন্য যেটা হয় যে অনেক সময় পেটের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গগুলি একে অপরের সঙ্গে জড়িয়ে যায়, ঝিল্লির মতন কিছু পর্দা জাতীয় আবরণ তৈরি হয়ে যায় এক অর্গানের সঙ্গে আরেকটি অর্গানের, এবং এটিকে আমরা বলে থাকি অ্যাডহেশন, ডাক্তারি পরিভাষায় বলে থাকি অ্যাডহেশন। অ্যাডহেশন তৈরির কারণে অনেক সময় ফ্যালোপিয়ান টিউবের কাজও নষ্ট হয়ে যায়। ফ্যালোপিয়ান টিউব কি? ফ্যালোপিয়ান টিউব অর্থাৎ যেখানে নিষেক বা ফার্টিলাইজেশন অ্যাম্পোলা নামক একটি অংশে হয়ে থাকে। অর্থাৎ আপনার টিউবের ফাংশন যদি ঠিক না থাকে, তাহলে আপনার এগ এবং আপনার স্বামীর শুক্রাণু সম্পূর্ণভাবে নর্মাল হওয়া সত্ত্বেও এবং ভ্রূণ তৈরির প্রক্রিয়াটি আলটিমেটলি ফার্টিলাইজেশন প্রসেসটি হবে না। অর্থাৎ নিষেক না হওয়ার কারণে কিন্তু ভ্রূণটি তৈরি হবে না যদি টিউবের ফাংশন ঠিক না থাকে। বা অনেক সময় ভ্রূণ তৈরি হওয়ার পরেও টিউবের মুভমেন্ট যদি ঠিক না থাকে, তাহলে ভ্রূণটি যথাস্থানে গিয়ে অর্থাৎ ইউট্রাসের ভিতরে বা জরায়ুর ভিতরে গিয়ে প্রথিত হবে না বা ইমপ্ল্যান্টেড হবে না। এই সমস্যাগুলি হতে পারে। এছাড়া এন্ডোমেট্রিওসিসের কারণে দেখা যায় অনেক ক্ষেত্রে এগ বা ডিম্বাণুর কোয়ালিটিও অনেকটা খারাপ হয়ে যায়। এরকম নানাবিধ কারণে এন্ডোমেট্রিওসিস আক্রান্ত মহিলাদের ক্ষেত্রে বন্ধ্যাত্বের সমস্যার সৃষ্টি হতে পারে। এন্ডোমেট্রিওসিসের ট্রিটমেন্ট আমরা করব কিভাবে? ট্রিটমেন্টে যাওয়ার আগে কিন্তু আমাদের সমস্যাটা নির্ণয় করতে হবে, অর্থাৎ ডায়াগনোসিস করতে হবে, যেটা এই ক্ষেত্রে কিন্তু ভীষণ ক্রুশিয়াল। কারণ এন্ডোমেট্রিওসিসের পেশেন্টদের ক্ষেত্রে কী কী সিমটম হয় সেটার যদি দিকে আমরা তাকাই, দেখব ভাস্ট মেজরিটি অফ পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের কিন্তু সিমটম নাও থাকতে পারে। অর্থাৎ পেটের ভিতরে এন্ডোমেট্রিওসিস কিন্তু যাবতীয় ক্ষতিগুলো করে চলেছে, কিন্তু পেশেন্টের কোনো রোগলক্ষণ নেই। অতএব রোগলক্ষণ না করার কারণে ধরতে ধরতে কিন্তু অনেকটা সময় দেরি হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রেই দেখা যায় সিমটম থাকে। কী ধরনের সিমটম? আগেই বলেছি, ব্যথার সমস্যাটা এক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। অর্থাৎ মাসে মাসে যদি পিরিয়ডের সময় পেন হয়,
তাহলে সেই সমস্যাটা যেমন হাজারো কারণ, যেমন ইনফেকশন বা কোনো অ্যাপারেন্ট কারণ নেই এমন অবস্থায় হতে পারে, যেমন প্রাইমারি ডিসমেনোরিয়া যেটাকে আমরা বলে থাকি, তেমনই কিন্তু এন্ডোমেট্রিওসিসের সমস্যার কারণেও হতে পারে। অতএব মাসে মাসে যদি পিরিয়ডের ব্যথার সমস্যা থাকে তাহলে কখনোই সেই প্রবলেমটিকে আপনারা তাচ্ছিল্য করে উড়িয়ে দেবেন না, বা নিজেরা ব্যথার ওষুধ খেয়ে সেটাকে নিয়ন্ত্রণে রাখার শুধুমাত্র চেষ্টা করবেন না। অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন, কারণ হতে পারে এটির কারণ আপনার পেটের ভিতরে লুকিয়ে বসে থাকা শত্রুটি, যা হলো এন্ডোমেট্রিওসিস। সেক্ষেত্রে কিন্তু প্রথম থেকেই অনেক রকম ব্যবস্থা নেওয়া প্রয়োজন। মাসে মাসে পিরিয়ডের ব্যথার সমস্যা ছাড়াও অনেক সময় কিন্তু বেশ অ্যাডভান্স কেসে ক্রনিক পেলভিক পেন হতে পারে, অর্থাৎ সারাক্ষণই একটা ব্যথা থাকতে পারে। অনেক সময় ব্লিডিংয়ের কিছু তারতম্য দেখা যায়, কিন্তু ব্যথাটাই মূল সমস্যা অধিকাংশ পেশেন্টের ক্ষেত্রে। এছাড়া কিছু বিরল ক্ষেত্রে দেখা যেতে পারে যদি মূত্রথলিতে বা রেকটামে এন্ডোমেট্রিওসিস ছড়িয়ে গিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে অনেক সময় মলত্যাগ করবার সময় ব্যথা, যাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি ডিসচেজিয়া, বা অনেক সময় পায়খানার সঙ্গে রক্ত বেরোনো বা প্রস্রাবের সঙ্গে রক্ত বেরোনো অর্থাৎ হিমাচুরিয়ার সমস্যাও হতে পারে, কিন্তু এগুলো তুলনামূলকভাবে অনেকটাই বিরল। ব্যথার সমস্যাটাই মূল সমস্যা। এছাড়া অনেক পেশেন্ট, যেহেতু বললাম যে একদম সিমটম নাও থাকতে পারে, অর্থাৎ অ্যাসিমটোম্যাটিকও থাকতে পারেন, তারা অনেক সময় সরাসরি আমাদের কাছে বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটির সমস্যা নিয়েই প্রথমবার আসেন, এবং পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে আমরা দেখতে পাই যে অলরেডি তার ক্ষেত্রে এন্ডোমেট্রিওসিস হয়ে বসে আছে। তাই মোদ্দা কথা এই যে যদি মাসে মাসে ব্যথার সমস্যা থাকে বা মেলামেশার সময় অর্থাৎ সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় যদি কোনো রকমভাবে ব্যথার সমস্যা থাকে, তাহলে কখনোই সেই লক্ষণটাকে আপনারা ইগনোর করবেন না, প্রথমেই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। এরপর আসি আমরা এন্ডোমেট্রিওসিসের ডায়াগনোসিসের বিষয়। সিমটম তো বটেই, পেশেন্টকে ক্লিনিক্যালি পরীক্ষা নিরীক্ষা করা তো বটেই, এছাড়া অনেক সময় আলট্রাসোনোগ্রাফির মাধ্যমেও আমরা রোগ নির্ণয় করতে পারি। যখন চকলেট সিস্ট বা এন্ডোমেট্রিওমা অর্থাৎ ওভারিতে এন্ডোমেট্রিওটিক সিস্ট হয়ে থাকে, সেটা অনেক সময় আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে দেখা যায়। এছাড়া যদি আমরা বলি গোল্ড স্ট্যান্ডার্ড অফ ডায়াগনোসিস কি, তাহলে কিন্তু ল্যাপারোস্কোপি। অভিজ্ঞ সার্জনের হাতে ল্যাপারোস্কোপি করলে কিন্তু এন্ডোমেট্রিওসিসের যে সাসপিশাস জায়গাগুলি ছড়িয়ে আছে পেটের মধ্যে, সেখান থেকে আমরা বায়োপসি নিয়ে এই কারণটা নির্ধারণ করতে পারি বা রোগটা নির্ণয় করতে পারি, এবং এক্ষেত্রে আমরা ল্যাপারোস্কোপিকে বলে থাকি গোল্ড স্ট্যান্ডার্ড মেথড অফ ডায়াগনোসিস। সব ক্ষেত্রে ল্যাপারোস্কোপি লাগে না, আপনার ক্ষেত্রে লাগবে কি লাগবে না সেই সিদ্ধান্তটা সম্পূর্ণভাবে নেবেন আপনার ডাক্তার। এরপর আসি আমরা চিকিৎসার প্রসঙ্গে। চিকিৎসা প্রসঙ্গে যদি আসি তাহলে বলি আমরা যে অনেক ক্ষেত্রে আমাদের কাছে এন্ডোমেট্রিওসিস রোগিনী যখন আসেন বন্ধ্যাত্ব সমস্যা নিয়ে, হয়তো আগে এক দুবার তার অলরেডি অপারেশন করা হয়ে গেছে, হয়তো তার চকলেট সিস্টের সমস্যা ছিল বা ব্যথার সমস্যা ছিল, সেই কারণে অলরেডি অপারেশন করা হয়ে গেছে। এক্ষেত্রে অপারেশন করলে একটা সমস্যা হচ্ছে এই যে অপারেশনটা অনেক সময় ভীষণভাবে জরুরি, কারণ পেশেন্টকে পেন থেকে রিলিফ দেওয়ার জন্য অপারেশনটা অনেক ক্ষেত্রে জরুরি। চকলেট সিস্ট যদি সাইজে খুব বড় হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে অপারেশন করা জরুরি। কিন্তু অপারেশন করালে একটা পার্শ্ব প্রতিক্রিয়া যেটা হতে পারে যে সিস্টটিকে যেহেতু আমরা ওভারি থেকে রিমুভ করছি, সে সময় অনেক সময় ওভারির কিছু ফলিকেল অর্থাৎ যার মধ্যে ডিম্বাণুগুলি রিজার্ভ হয়ে থাকে, সেই ফলিকেল খানিকটা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার কারণে ওভারি বা ডিম্বাশয়ের ডিম্বাণুর সংখ্যা বা ওভারিয়ান রিজার্ভ খানিকটা কম্প্রোমাইজড হতে পারে বা কমে যেতে পারে। এই সমস্যাটা কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হয়। তাই সমস্ত এন্ডোমেট্রিওসিস পেশেন্টদের ক্ষেত্রেই যে আমরা অপারেট করবো এমন নয়, এই ডিসিশনটা ভীষণভাবে ব্যক্তি নির্ভর, অর্থাৎ ইন্ডিভিজুয়ালাইজ একটা ডিসিশন আমাদের পারিপার্শ্বিক অবস্থা বিচার করে বা বিবেচনা করে আমাদের ডিসিশনটা নিতে হয়। এছাড়া আসি অন্যান্য চিকিৎসার বিষয়। প্রথমত যখন আমরা কোনো পেশেন্টের ক্ষেত্রে ল্যাপারোস্কোপি করে নির্ধারণ করতে চাইছি যে তার এন্ডোমেট্রিওসিস হয়েছে কিনা, শুধুমাত্র ডায়াগনস্টিক উদ্দেশ্য ছাড়াও আমরা যদি একই সিটিংয়ে সেই এন্ডোমেট্রিওটিক স্পটগুলিকে সরিয়ে দিতে পারি বা রিমুভ করে দিতে পারি, তাহলে অনেক সময় দেখা যায় যে ইউরোপিয়ান সোসাইটি অফ হিউম্যান রিপ্রোডাকশন অ্যান্ড এমব্রায়োলজি বলছেন যে অপারেশনের পরে কিন্তু স্পন্টেনিয়াস প্রেগনেন্সির চান্স এবং লাইভ বার্থের চান্স অর্থাৎ লাইভ বার্থ রেট বেশ কিছুটা বেড়ে যায় অনেক ক্ষেত্রে। তাই অপারেশনের একটা উপযোগিতা আছে নিঃসন্দেহে কিছু ক্ষেত্রে। যদি আমরা বলি যে অপারেশন ওভারিয়ান সিস্ট বা এন্ডোমেট্রিওটিক সিস্ট বা চকলেট সিস্টের ক্ষেত্রে করব কি করব না, সেক্ষেত্রে বলি আগে একটা কথা খুব প্রচলিত ছিল যে চকলেট সিস্ট 3 সেন্টিমিটারের উপরে হলেই সেটা আমাদের কেটে উড়িয়ে দিতে হবে। এক্ষেত্রে বুঝতে হবে যে এন্ডোমেট্রিওসিসের পেশেন্ট আমার কাছে কি সমস্যা প্রধানত নিয়ে এসেছেন। যদি তিনি মূলত ব্যথার সমস্যা নিয়ে এসে থাকেন তাহলে কিন্তু ট্রিটমেন্ট আলাদা, যদি তিনি প্রধানত বন্ধ্যাত্বের সমস্যা নিয়ে এসে থাকেন তখন কিন্তু ট্রিটমেন্ট আবারও আলাদা।
যদি বন্ধ্যাত্বের সমস্যা নিয়ে এসে থাকেন তাহলে অপারেশনের আগে বা পরে অ্যাডজাঙ্কটিভ হরমোনাল থেরাপি অর্থাৎ হরমোনাল পিল, জিএনআরএইচ অ্যাগনিস্ট বা লিউপ্রোলাইড বা ডায়ানেজেস জাতীয় ওষুধের ব্যবহার না করে সরাসরি ইনফার্টিলিটি ট্রিটমেন্ট করাই ভালো। এখানে আবারও জানাই যে অপারেশন হয়ে যাওয়ার পরে যদি আগামী 6 মাসের মধ্যে পেশেন্টকে ওভারিয়ান স্টিমুলেশন, কন্ট্রোলড ওভারিয়ান স্টিমুলেশন অর্থাৎ ওষুধপত্রের দ্বারা নিয়ন্ত্রিত উপায়ে ডিম্বাণু তৈরি করা এবং তার সঙ্গে আইইউআই করা হয়, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে তার ক্ষেত্রে সাফল্যের হার অনেকটা বেশি। তাই জন্য নর্মালি আমরা যা করে থাকি তা হলো পেশেন্টের ক্ষেত্রে যদি অন্য কোনো সমস্যা না থাকে, শুধু এন্ডোমেট্রিওসিস মাইল্ড টু মডারেট যদি সামান্য সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে অপারেশনের পরই আমরা প্রথমত পেশেন্টকে ডিম্বাণু তৈরির প্রক্রিয়া অর্থাৎ ওষুধপত্রের দ্বারা ওভিউলেশন ইন্ডাকশন বা কন্ট্রোল ওভারিয়ান স্টিমুলেশন এবং আইইউআই বেশ কয়েকটি সাইকেল, অন্তত 3 থেকে 4টি সাইকেল করি। যদি দেখা যায় সেই ট্রিটমেন্ট অসফল হয়েছে পেশেন্টের ক্ষেত্রে, তাহলে আমরা আইভিএফ এর কথা ভাবি। আইভিএফ এর আর কি কি কারণ হতে পারে? ধরুন একজন এন্ডোমেট্রিওসিসের পেশেন্টের ক্ষেত্রে দেখা গেল তার ওভারিয়ান রিজার্ভ আগের অপারেশনের কারণে বা এন্ডোমেট্রিওসিস রোগের কারণে কোনো কারণে খারাপ হয়ে গেছে, পেশেন্টের এগ কাউন্ট বেশ কমের দিকে বা তার এএমএইচ বেশ কমের দিকে, তখন কিন্তু আমাদের সরাসরি আইভিএফ করার প্রয়োজন হতে পারে। বা যদি তার পুরুষ পার্টনার অর্থাৎ মেল পার্টনার বা স্বামীর ক্ষেত্রেও যদি সিমেলের কোনো সমস্যা থাকে, অথবা যদি তার টিউবগুলি এন্ডোমেট্রিওসিসের কারণে প্রথম থেকেই ব্লকড হয়ে দিয়ে থাকে বা দুটি টিউবেই যদি ড্যামেজ থাকে, এই কয়েকটা অবস্থায় কিন্তু আমরা আইইউআই জাতীয় ট্রিটমেন্টের ক্ষেত্রে দিকে না গিয়ে আমরা প্রথমেই সেক্ষেত্রে আইভিএফ এর কথা ভাববো। আইভিএফ এর আগে কি অপারেশন করবই? না, আইভিএফ এর আগে সব ক্ষেত্রে অপারেশন করব না। যেটা বলা হয় যে চকলেট সিস্টের সাইজের উপরে নির্ভর করে আমরা অপারেশন করি না। যদি আমরা বুঝি চকলেট সিস্টের সাইজ বা পজিশন অর্থাৎ অবস্থান এমন আছে ওভারির মধ্যে যে আমরা ওভাম পিক আপ করবার সময় অর্থাৎ আইভিএফ চলাকালীন আমরা ডিম্বাণু যখন সংগ্রহ করছি অ্যানাস্থেশিয়ার দ্বারা, অ্যানাস্থেশিয়ার মাধ্যমে যখন আমরা ডিম্বাণু সংগ্রহ করছি আমরা ডিম্বাশয় থেকে, সেই প্রক্রিয়া যদি কোনো কারণে ব্যাহত হয় সিস্টির জন্য, এটা যদি আমরা অ্যান্টিসিপেট করি, তখন আমরা সিস্টটাকে আইভিএফ এর প্রক্রিয়ায় যাওয়ার আগেই আমরা অপারেশন করে সরিয়ে দেওয়ার কথা ভাবি। কিন্তু এআরটি বা অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিক বা আইভিএফ করার আগে যে সব ক্ষেত্রে অপারেশন লাগবেই এন্ডোমেট্রিওসিস থাকলে, এমনটা কিন্তু বলা যায় না। আজকের মতো এটুকুই থাক। আশা করি আপনারা অনেকেই উপকৃত হবেন এই আলোচনা থেকে। ধন্যবাদ এই ভিডিওটি ধৈর্য ধরে শোনার জন্য। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।